এতোয়া মুন্ডার কাহিনী মহেশ্বতা দেবী। তো এই গল্পটির আমরা যে হাতে কলমে যেগুলো সমস্যাগুলো রয়েছে সেগুলোর আমরা সমাধান করছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্ব থেকে তোমরা দেখে নিও, এর আগের ভিডিওটা রয়েছে প্রথম পর্ব, যেটা হচ্ছে আমরা এই প্রথমে যে হাতে কলমের সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করেছি। তো আজকে আমরা এর পর থেকে সমাধান করব। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, এই অবধি আমরা আগের ভিডিওতে করেছি। তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো আজকে আমরা এরপর থেকে যে লেখক পরিচিতি সহ যেগুলো রয়েছে সেগুলো সলভ করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এখানে যে রয়েছে 13 দাগে যে এখানে কতগুলো শব্দ, কতগুলো এখানে বাক্য দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে সব এলোমেলো করে দেওয়া আছে, ঠিক আছে? যেগুলোর কোনো মানেই দাঁড়ায় না, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ঠিকভাবে সাজাতে হবে যাতে একটা তার অর্থ আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো এইগুলোর জন্য আমি তোমাদেরকে খাতাতে করে দেখিয়েছি, তো তোমরা সেগুলো দেখো। তো দেখো প্রথমে যেটা 13.1-এর যেটা রয়েছে, তো এখানে যেটা রয়েছে যে ছাগল কাজ গরু ওর চড়ানো, উল্টোপাল্টাভাবে দেওয়া আছে, বুঝতে পারছো তোমরা? এটা কোনো অর্থ দাঁড়াচ্ছে না। তো এটার অর্থ হবে, সঠিক অর্থ হবে যে গরু ছাগল চড়ানো ওর কাজ, ঠিক আছে? বুঝতে পারলে? একইভাবে 13.2-এর যেটা রয়েছে যে তীর সনসন তারা তখন ছোঁড়ে, তাহলে এটার সঠিকভাবে যে সাজালে যেটা হবে সেটা হচ্ছে তারা তীর ছোঁড়ে সনসন। এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমাদের টেক্সট বইয়ের মধ্যেই রয়েছে, গল্পটার মধ্যে রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো 13.3-এর হচ্ছে আগে হাজার চাঁদ হাজার, তাহলে এটাকে আমরা সাজালে হবে যে হাজার হাজার চাঁদ আগে, ঠিক আছে? তারপরে দেখো 13.4-এর যেটা আছে সেটা হচ্ছে ছিল পাথরের হাতিশালাটা আর, এটা হবে আর হাতিশালাটা ছিল পাথরের। এরপরে দেখো 13.5-এর রয়েছে সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে, তো এখানে সঠিকটা হবে যে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যেটা রয়েছে যে লেখক পরিচিতি রয়েছে এখানে তোমাদের, এই লেখক পরিচিতিটা তোমরা অবশ্যই পড়বে বইতে, এবং এখান থেকে কিছু কিছু এখানে 3টে মতো কোশ্চেন এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি খাতায় করে, ঠিক আছে? তো প্রথমে যেটা রয়েছে সেটা হয়েছে যে লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করেছেন, ঠিক আছে? আচ্ছা, উত্তরটা হবে লেখালেখি ছাড়াও মহাশ্বেতা দেবী অধ্যাপনা, সাংবাদিকতা ও সমাজসেবার কাজ করেছেন, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? নেক্সট কোশ্চেন হচ্ছে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। অ্যান্সারটা হবে আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার, ঠিক আছে? এটা খুব বিখ্যাত একটি লেখা, বিখ্যাত একটি গ্রন্থ। এরপরে দেখো ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তরটা হবে বাঘ শিকারী, এটাও তোমরা পূর্ণ বাক্যে লিখবে, বাঘ শিকারী, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই 14 দাগের সমস্তগুলো হয়ে গেল। এবারে আমাদের যেটা রয়েছে 15 দাগের যে কোশ্চেনগুলো রয়েছে, যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। এখানে এগুলো সবই বলতে পারো বড় প্রশ্ন, তো আমি এগুলো তোমাদেরকে সলভ করে দেখিয়েছি। দেখো দেখো 15 দাগে যে প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে, একটা লাইন তুলে দেওয়া হয়েছে এখানে বই থেকে, যে লাইনটা হচ্ছে এরকম, সেও এক ভীষণ যুদ্ধ। এটা তোমাদের বইতে রয়েছে এবং সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? উত্তরটা তোমরা দেখো, লাইনটা তুলে আবার উত্তরটা লেখা হয়েছে সেও এক ভীষণ যুদ্ধ, প্রশ্নোদ্ধৃত অংশে ইংরেজ সাহেবদের বিরুদ্ধে বিরসা মুন্ডার যুদ্ধের কথা বলা হয়েছে। আদিবাসীদের এলাকাকে জোর জুলুম করে কেড়ে নেওয়ার বিরুদ্ধে ছিল এই যুদ্ধ। মুন্ডাদের দিক থেকে মুহুর্মুহুর তীর চলেছিল, সাহেবদের দিক থেকে চলেছিল গুলি। তো মুন্ডাদের ভাষায় এ যুদ্ধ ছিল উলগুলান, ঠিক আছে? তো এটাই হবে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এর পরের কোশ্চেন দেখো, গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? ঠিক আছে, উত্তরটা দেখো এইভাবে হয়েছে যে এতোয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের হাতি ছিল, আর হাতিশালাটা ছিল পাথরের, সেই কারণেই হয়তো গাঁয়ের নাম হয়েছিল হাতিঘর, ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? এরপরে দেখো যেটা রয়েছে যে ভজনভুক্তা
এতোয়াকে কি বলতো? এটা একটু বড় হবে, তোমরা ভালো করে দেখো। এতো মুন্ডার কাহিনী গল্পে ভজন ভুক্তা এতোয়াকে বলতো যে সে খুব ভালো ছেলে, কিন্তু সে লেখাপড়া শেখে না বলে ভজন ভুক্তার দুঃখ হয়। তাদের ছোটবেলায় স্কুলে যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে 4 মাইল পথ অতিক্রম করতে হতো। বর্তমানে গ্রামেই রয়েছে প্রাইমারি স্কুল। শিক্ষক মহাশয়ও খুব ভালো, বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত করেন। এসব বলে ভজন ভুক্তা এতোয়াকে স্কুলে যাওয়ার পরামর্শ দিত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভজন ভুক্তা তাঁর সময়কার স্কুল যাওয়ার পরিবেশ যা ছিল তার থেকে এখন পরিবেশটা অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা উন্নত হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এতোয়া স্কুলে যায় না, সেই জন্য তার দুঃখ লাগে। সেই জন্য সে এতোয়াকে স্কুলে যাওয়ার একটা পরামর্শ দিয়েছে। ঠিক আছে, তো চলো এরপরে দেখি। দেখো, হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। তো হাতিঘর যে জায়গাটা রয়েছে সেখানে কেমনভাবে যাওয়া যেতে পারে সেই সংক্ষেপে এখানে বলা হয়েছে। আচ্ছা, উত্তরটা দেখো যে এতোয়া মুন্ডার কাহিনী গল্পের অনুসারে হাতিঘর যেতে হলে হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাস ধরতে হবে, নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে, হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে যেতে হবে দক্ষিণ দিকে। পথে পড়বে ডুলং নদী, আকাশছোঁয়া শালগাছ ও অর্জুন গাছ। এভাবেই যাওয়া যাবে হাতিঘর। আশা করি বুঝতে পারলে, এগুলো সবই তোমাদের বইতে রয়েছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, যে এতোয়া নামটি কেন হয়েছিল। উত্তরটা দেখো, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় আদিবাসীদের যার ইচ্ছে তারা জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। রবিবারে জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়া নামটি রেখেছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার, অর্থাৎ রবিবারে যেহেতু ওই এতোয়া জন্মগ্রহণ করেছিল, সুতরাং তার ঠাকুরদার নাম হচ্ছে মঙ্গল মুন্ডা, সেই এতোয়া রেখেছিল নামটি। ঠিক আছে, বুঝতে পারলে। এরপরে দেখো, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। ঠিক আছে, সে কি কাজ করে সেইটার এখানে বর্ণনা লেখা হয়েছে। দেখো, এতোয়া হাটের দোকানির দোকান ঝাঁট দিয়ে একটি বস্তা চেয়ে নেয়। পুরনো আমবাগানে বাবুদের গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ। মাটি খুঁড়ে বের করে মেটে আলু, মজা পুকুর পাড় থেকে তোলে শাক। সব চলে যায় ওর সেই বস্তায়। এরপর সে গরু নিয়ে ডুলং নদী পেরিয়ে চরে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে খিদেও ভুলে যায়। এগুলোই তার রোজকার কাজ। বুঝতে পারলে। এরপরে দেখো যেটা রয়েছে, এখন গ্রামে স্কুল তবু, এটা একটা লাইন তুলে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে বক্তাকে আগে কি ছিল। উত্তরটা দেখো, এখন গ্রামে স্কুল তবু প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন ভজন ভুক্তা। ঠিক আছে, তাহলে আগে কি ছিল এবার দেখো উত্তরটা। এখন গ্রামে স্কুল, তবে ভজন ভুক্তাদের ছেলেবেলায় জঙ্গল দিয়ে 4 মাইল পথ পেরিয়ে পাঠশালায় পৌঁছতে হতো। কারণ তখন কিন্তু স্কুলের পরিবেশটা বা স্কুলে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই প্রতিকূল ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো, এখানে 16 দাগে একটা এখানে বাক্স রয়েছে। তো সেই বাক্সের মধ্যে দুপাশে কিছু শব্দ রয়েছে। তো বাম পাশের সঙ্গে ডান পাশের তোমাদেরকে মেলাতে হবে। তাই বলেছে বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি নাম্বারিং করে দিয়েছি বোঝাতে সুবিধার্থে। তোমাদের যদি এরকম আসে তোমরা এরকম নাম্বারিং দিয়ে তোমরা পরীক্ষাতে লিখতে পারো। ঠিক আছে, দেখো এখানে আছে এক নম্বর হাতি। তাহলে এখানে হাতিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বা হাতির সঙ্গে মিল আছে কার হতে পারে, সুঁড়ের মিল আছে। তাহলে এখানে হচ্ছে 1 নম্বর সুঁড়। 2 নম্বর হচ্ছে এখানে চালের সঙ্গে মিলটা আছে কার, অর্থাৎ ধানের মিল আছে। 3 নম্বর হচ্ছে গ্রামের সঙ্গে মিল আছে কার, পল্লীর মিল আছে। ঠিক আছে, তারপর 4 নম্বর দেখো, 4 নম্বর এখানে চাঁদ আছে, চাঁদের সঙ্গে মিল আছে জ্যোৎস্নার। ঠিক আছে, তারপর 5 নম্বর হচ্ছে পাতার সঙ্গে মিল আছে এখানে গাছ। ঠিক আছে, বুঝতে পারলে। এভাবে মিলিয়ে কিন্তু এই টেবিলটা পূর্ণ করা হয়েছে। এবারে দেখো এখানে এই 17 দাগে এখানে বলেছে, যেটা তোমাদের নিজেদের কাজ করতে বলেছে এখানে, যে সংকেতটি অনুকরণে একটি গল্প বানাও।
তো এখানে একটি সংকেত দেওয়া আছে, অর্থাৎ এখানে কিছু হিন্টস যেটাকে আমরা বলি দেওয়া আছে। তো এটাই তোমরা এই হিন্টটা করে তোমরা নিজের মতন করে একটা কাল্পনিক এখানে গল্প বানাতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো যারা যারা আজকের ভিডিওটা ফার্স্ট টাইম দেখলে তোমরা এর আগের পার্টটিও দেখে নিও, আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে তোমাদের যে পরের চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।